ভারত চাই, বাংলাদেশ বলি আমি ভারতের মধ্যে চাই। Our end goal remains Akhand Bharat. This is the Indian route to take back Akhand Bharat. The threat of Bangladesh and Nepal shall be dealt later. আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, 20 কোটি অ্যাড করে তাহলে 160। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে। मैंने हिंदू मुस्लिम का इससे क्या मतलब है? जिस मैंने अखंडता की बात कही, उस अखंडता में हिंदू मुस्लिम कहाँ आते हैं? मुस्लिम का तो एंगल ही नहीं आता। फिर मैं एक और बात कहता हूँ, हमारे भारत को अखंड भारत बनाना चाहिए। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত। আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই। क्या बांग्लादेश को अब ले लेंगे भारत में? ये है हमारा हिंदू राष्ट्र, एक दिन यहाँ पर भगवा लहराएगा। ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন কোনো বিষয় নয়। ইতিহাস, সংস্কৃতি, ভাষা, অর্থনীতি, বাণিজ্য বহু ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কয়েকটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের 140 কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের 20 কোটি মানুষ যোগ হলে তা 160 কোটির এক বিশাল শক্তিতে পরিণত হবে। তিনি আরও বলেন, দুই দেশের আকাশ এক, বাতাস এক, স্বপ্ন এক হওয়া উচিত। এমনকি এক পর্যায়ে তিনি দুই দেশের একটি যৌথ ক্রিকেট দল হলে সেটিও ভালো হতে পারে বলে মন্তব্য করেন। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। প্রথম দেখায় এই বক্তব্য অনেকের কাছে দুই দেশের বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের বার্তা হিসেবেই মনে হতে পারে। কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একজন কূটনীতিকের বক্তব্যের ভাষা ও শব্দচয়ন কি কেবল বন্ধুত্বের বার্তা, নাকি এর ভেতরে অন্য কোনো রাজনৈতিক বা আদর্শিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে? একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। কারণ এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের জনগণের মধ্যে আলোচনা চলছে। সীমান্তে পুশহীন অভিযোগ, সীমান্তে হত্যা, পানি বন্টন, ভিসা জটিলতা এবং রাজনৈতিক বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। সমালোচকদের একটি অংশ বলছেন, জনসংখ্যা একত্রিত করা বা একসঙ্গে শক্তি হওয়া কথাগুলো যদি অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন কিংবা কৌশলগত অংশীদারিত্ব বোঝানোর জন্য বলা হয়ে থাকে, তাহলে সেটি স্বাভাবিক কূটনৈতিক ভাষা। কিন্তু যদি এর ব্যাখ্যা স্পষ্ট না হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটাও অস্বাভাবিক নয়। এই বিতর্কের পেছনে আরও একটি বড় ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের আদর্শিক সংগঠন আরএসএস এর কিছু নেতার বক্তব্যে বহুবার তথাকথিত অখণ্ড ভারত ধারণা সামনে এসেছে। অখণ্ড ভারত চাই, পূর্ণাঙ্গ ভারত, আফগানিস্তান, তাজিকিস্তান, চীনের একটা অংশ, ব্রহ্মদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, বিরাট ভারত। এই স্বপ্ন নিয়ে আমরা সবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পার্টি আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্বগুরু নরেন্দ্র মোদীজির আদর্শের পার্টি করি, যেখানে দেশ এক। আরএসএস প্রধান মোহন ভাগবত অতীতে প্রকাশ্যে বলেছেন, অখণ্ড ভারত গঠন তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য। বিভিন্ন সময় প্রকাশিত মানচিত্রেও বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ভারতের ধারণা তুলে ধরা হয়েছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এসব মানচিত্রকে ঐতিহাসিক বা সাংস্কৃতিক উপস্থাপন বলে আখ্যা দিয়েছে, তবুও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে বিষয়টি নিয়ে উদ্বেগ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। ফলে দেশের স্বাধীনতা, জাতীয় পরিচয় এবং সার্বভৌমত্বের প্রশ্নে জনগণের সংবেদনশীল হওয়াটা খুবই স্বাভাবিক। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, দীনেশ ত্রিবেদীর বক্তব্য কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক দর্শনের কোনো প্রতিফলন? ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মিলামেশাটা দরকার। আরও একটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত এক সাংবাদিক মন্তব্য করেন, আপনারা আমাদের থেকে বড় দেশ, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করবেন। আমাদের দুজনে মিলে শক্তি। এই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, দুটি স্বাধীন রাষ্ট্রের সম্পর্ক কখনো অভিভাবক সন্তানের সম্পর্ক হতে পারে না,
বরং পারস্পরিক সম্মান, সমতা এবং স্বার্থের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হওয়া উচিত। তবে বাস্তবতাও মাথায় রাখা প্রয়োজন। কূটনৈতিক ভাষায় অনেক সময় বড় অর্থনৈতিক অঞ্চল, বৃহৎ বাজার, আঞ্চলিক সহযোগিতা কিংবা যৌথ উন্নয়নের বিষয়কে একসঙ্গে শক্তি হিসেবে বর্ণনা করা হয়। ফলে দীনেশ ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা নির্ভর করছে তিনি ঠিক কোন প্রেক্ষাপটে এই শব্দগুলো ব্যবহার করেছেন তার উপর। কিছু প্রশ্ন হলো, কেন তার বক্তব্য নিয়ে এত আলোচনা? কারণ তিনি কোনো সাধারণ কূটনৈতিক নন। দুই দেশের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম একজন সক্রিয় রাজনীতিবিদ এবং ভারতের বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রীকে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে তার প্রতিটি বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করা হচ্ছে। সবশেষে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক, বাণিজ্য যোগাযোগ ও সহযোগিতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক সম্মান, সমতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে। বাংলাদেশের স্বাধীনতা কোনো দয়া বা অনুগ্রহের ফল নয়, এটি একটি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত অধিকার। তাই যে কোনো বক্তব্য, যে কোনো নীতি কিংবা যে কোনো কূটনৈতিক বার্তা সবকিছুকে বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের আলোকে মূল্যায়ন করবে। আর এটাই একটি স্বাধীন জাতির স্বাভাবিক ও গণতান্ত্রিক অধিকার। এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রইস। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।